হ্যালো ভিউয়ার্স, আমি সঞ্চিতা আরপিপি এডুকেশনে তোমাদের স্বাগত জানাই। আসন্ন প্রাইমারি টেট, এসএলএসটি, পিটি, ডাব্লিউবিএসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি অথবা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য ইভিএস কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। আজ আমি এসেছি তোমাদের সাথে ইভিএসের কিছু প্রশ্ন নিয়ে ডিটেলসে আলোচনা করব। ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তোমরা পুরো ভিডিওটি দেখো এবং পাশে থেকো। দেখো, আমি এখানে টোটাল 30টা প্রশ্ন নিয়েছি। প্রতিটা প্রশ্ন অপশান সহ আমি তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করব। তার আগে বলে রাখি, তোমরা প্রতিটা প্রশ্নে আনসার দেওয়ার জন্য 3 সেকেন্ড করে সময় নাও এবং তার মধ্যে আনসারটি দেওয়ার চেষ্টা করো। চলো তাহলে শুরু করি। দেখো, আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, বাস্তুতন্ত্রে শক্তির প্রধান ও প্রাথমিক উৎস কোনটি? রয়েছে 4টে অপশান, সূর্য, জল, মৃত্তিকা, বায়ুমণ্ডল। তোমরা বলো কোনটা আনসার হয়ে যাবে। দেখো, তাহলে এই প্রশ্নে আনসার হয়ে যাবে সূর্য। এটা আমরা সবাই জানি, বাস্তুতন্ত্রের শক্তির প্রধান ও প্রাথমিক উৎস হলো সূর্য। দেখো, আমরা কি জানি, বাস্তুতন্ত্রে একমাত্র উৎপাদকরাই যারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। উৎপাদক কারা? সবুজ উদ্ভিদ। এরা কি করে? সৌরশক্তি অর্থাৎ সূর্যের যে আলো তাকে গ্রহণ করে, ক্লোরোফিলের মাধ্যমে গ্রহণ করে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। এটা তো সবাই জানি। তাহলে কি হয়, ওই যে সৌরশক্তির যে শক্তি খাদ্যরূপে ওদের দেহে সঞ্চিত হয়, এরপরে উৎপাদককে যারা খায়, প্রাথমিক খাদক, দ্বিতীয় খাদক, তৃতীয় স্তরের খাদক, সর্বোচ্চ খাদক, তাদের দেহে কিন্তু পরপর শক্তি প্রবাহিত হতে থাকে। তাহলে এখান থেকেই আমরা বুঝতে পারছি যে বাস্তুতন্ত্রের শক্তির প্রধান ও প্রাথমিক উৎস কিন্তু সৌরশক্তি। বোঝা গেল? চলো আমরা যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেন রয়েছে, দেখো, ডোংগোরা ডোঙ্গারি কোথায় অনুষ্ঠিত হয়? রয়েছে 4টে অপশান, কেরালা, মণিপুর, আখড়া, উত্তরপ্রদেশ। তোমরা বলো কোনটা আনসার হবে। দেখো, এই প্রশ্নে আনসার হয়ে যাবে অপশান সি অর্থাৎ আখড়া। ডোংগোরা ডোঙ্গারি অনুষ্ঠিত হয় আখড়াতে। বোঝা গেল? চলো আমরা যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেন রয়েছে, দেখো, নেরিটিক অঞ্চল কোথায় দেখা যায়? রয়েছে 4টে অপশান, নদীতে, হ্রদে, পুকুরে, সমুদ্রে। তোমরা বলো নেরিটিক অঞ্চল কোথায় দেখা যায়। দেখো, এই প্রশ্নে আনসার হয়ে যাবে অপশান ডি অর্থাৎ সমুদ্রে। নেরিটিক অঞ্চল সমুদ্রে দেখা যায়। দেখো, সমুদ্রে যে পাড় থেকে অর্থাৎ সমুদ্রের উপকূল থেকে একদম সমুদ্রের গভীর তলদেশ যেখানটায়, সেই বরাবর এই জোনকে 3টা ভাগে ভাগ করা যায়। কি কি অঞ্চলে ভাগ করা যায়? যেই অঞ্চলটায় সমুদ্রের ঢেউ অর্থাৎ উপকূলের যে অঞ্চলটায় সমুদ্রের ঢেউ এসে আছড়ে পড়ে, সেই অঞ্চলটাকে বলা হয় ইন্টারটাইডাল জোন। ইন্টারটাইডাল জোন। এবার ইন্টারটাইডাল জোনের যে পরবর্তী জোনটা, সেই পরবর্তী জোনটাকে কি বলা হয়? নেরিটিক জোন। এর পরের জোনটাকে বলা হয় ওশানিক জোন। দেখো, এই নেরিটিক জোনের গভীরতা হয় 200 মিটার পর্যন্ত। অর্থাৎ এই নেরিটিক জোনে কিন্তু একদম সমুদ্রের গভীর পর্যন্তই কিন্তু সূর্যের আলো পৌঁছাতে পারে, কারণ 200 মিটার পর্যন্ত তো সূর্যের আলো পৌঁছাতেই পারে। অর্থাৎ এখানে সূর্যের আলো পৌঁছাতে, গভীর পর্যন্ত সূর্যের আলো পৌঁছাতে পারে বলে এখানে কিন্তু প্রাণীর প্রাচুর্যটা বেশি দেখা যায়, এখানে জীববৈচিত্র্য বেশি দেখা যায় সমুদ্রের এই নেরিটিক অঞ্চলে। এটা মনে রাখবে। চলো আমরা যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেন রয়েছে, দেখো, মন্ট্রিয়াল প্রোটোকলের উদ্দেশ্য কি? রয়েছে 4টে অপশান, ওজোন স্তর ক্ষয়কারী পদার্থের নিয়ন্ত্রণ, রাসায়নিক কীটনাশকের নিয়ন্ত্রণ, গ্রিনহাউস গ্যাসের নিয়ন্ত্রণ, উপরে সবকটি। তোমরা বলো কোনটা আনসার হয়ে যাবে। দেখো, এই প্রশ্নে আনসার হয়ে যাবে অপশান এ অর্থাৎ ওজোন স্তর ক্ষয়কারী পদার্থের নিয়ন্ত্রণ। দেখো, মন্ট্রিয়াল প্রোটোকল কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1987 খ্রিস্টাব্দে। 1987 খ্রিস্টাব্দে কী হয়েছিল? যে সমস্ত পদার্থ আমাদের ওজোন স্তর ক্ষয় করে, সেই সমস্ত পদার্থের উৎপাদন কমানোর জন্য, মানে সেই সমস্ত পদার্থের উৎপাদনকে যাতে শূন্যে নিয়ে আসা যায়, সেই জন্য একটা চুক্তি গ্রহণ করা হয়েছিল। সেই চুক্তিটা কোথায় হয়েছিল? কানাডার মন্ট্রিয়াল শহরে। কানাডার মন্ট্রিয়াল শহরে কিন্তু এই মন্ট্রিয়াল প্রোটোকলটা হয়েছিল। বোঝা গেল?
স্বাক্ষরিত হয়েছিল, আর এটার উদ্দেশ্যই ছিল কিন্তু ওজোন স্তর যে সমস্ত পদার্থ ক্ষয় করে তাদের নিয়ন্ত্রণ করা। চলো আমরা যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেন রয়েছে দেখো, বংশগতির ধারককে কি বলা হয়? রয়েছে 4টে অপশান: জিন, ক্রোমোজোম, গ্যামেটোসাইট, গ্যামেট। তোমরা বলো কোনটা আনসার হয়ে যাবে। দেখো এই প্রশ্নের আনসার আমরা সবাই জানি, বংশগতির ধারককে জিন বলা হয়। দেখো জিনকে কিন্তু বংশগতির গঠনগত ও কার্যগত এককও বলা হয়। গঠনগত ও কার্যগত একক। আর দেখো জিন কি করে? জীবের চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারণ করে। অর্থাৎ আমাদের যে সমস্ত চারিত্রিক বৈশিষ্ট্য সমস্ত কিছুই কিন্তু নির্ধারণ করে জিন। যেমন আমরা কতটা লম্বা হব, আমাদের গঠন কেমন হবে, আমাদের স্বভাব বৈশিষ্ট্য কেমন হবে, সব কিছুই কিন্তু নির্ধারণ করে এই জিন। আর জিন কি করে? পিতামাতার যে বৈশিষ্ট্য সেটা তাদের সন্তানদের মধ্যে বহন করে। এটা বোঝা গেল। দেখো এর পরের কোশ্চেনে রয়েছে, এর পরের অপশানটাতে রয়েছে ক্রোমোজোম। ক্রোমোজোম কিন্তু ক্রোমোজোমের মধ্যেই কিন্তু জিনটা থাকে, বোঝা গেল। আর বাকি যে দুটো অপশান রয়েছে গ্যামেটোসাইট আর গ্যামেট, এই দুটো তো হবেই না, অর্থাৎ আমাদের তাহলে আনসার হয়ে যাচ্ছে অপশান এ। চলো আমরা যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেন রয়েছে দেখো, 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের আয়তন কেমন হয়? সর্বোচ্চ, সর্বনিম্ন, মধ্যম মানের, কোনোটাই নয়। তোমরা বলো কোনটা আনসার হয়ে যাবে। দেখো এই প্রশ্নে আনসার হয়ে যাবে অপশান বি, অর্থাৎ সর্বনিম্ন। দেখো এখানে বলে রাখি, জলের আয়তন বলেছে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব হয় সর্বাধিক। 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয়। দেখো জলের ঘনত্ব যখন সর্বাধিক হয়, আমরা একটা ঘনত্বের সঙ্গে সূত্র জানি, ঘনত্ব সমান ভর বাই আয়তন। অর্থাৎ ঘনত্ব যদি বাড়ে আয়তন কমবে, এটাই এই সূত্র থেকে আমরা বুঝতে পারছি। অর্থাৎ 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের যদি ঘনত্ব সর্বাধিক হয় তাহলে আয়তন কি হবে? সর্বনিম্ন হবে। সেই অনুসারে এখানে অপশান হয়ে যাচ্ছে অপশান বি। বোঝা গেল। চলো আমরা যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেন রয়েছে দেখো, উদ্ভিদের কোন অংশ বায়ু দূষণ ঘটায়? রয়েছে 4টে অপশান: পাতা, কাণ্ড, ফুল, পরাগরেণু। তোমরা বলো কোনটা আনসার হবে। দেখো এই প্রশ্নে আনসার হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ পরাগরেণু। পরাগরেণু কিন্তু বায়ু দূষণ ঘটায়। আর পরাগরেণু আমাদের শরীরে যদি প্রবেশ করে তাহলে আমাদের শরীরে কি রোগ হয়? অ্যালার্জি রোগের সৃষ্টি হয়। অ্যালার্জি কিন্তু পরাগরেণুর প্রভাবে দেখা যায়, বোঝা গেল। আর এই পরাগরেণু বায়ু দূষণ ঘটাতেও কিন্তু সাহায্য করে। এটি একটি প্রাকৃতিক বায়ু দূষক পদার্থ, বোঝা গেল। চলো আমরা যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেন রয়েছে দেখো, বাস্তুবিদ্যার মানব কেন্দ্রিক দৃষ্টিভঙ্গিকে কি বলা হয়? রয়েছে 4টে অপশান: গভীর বাস্তুতন্ত্র, অগভীর বাস্তুতন্ত্র, মধ্যম বাস্তুতন্ত্র, কোনোটাই নয়। তোমরা বলো কোনটা আনসার হবে। দেখো এই প্রশ্নে আনসার হয়ে যাবে অপশান বি, অর্থাৎ অগভীর বাস্তুতন্ত্র। বোঝা গেল। চলো আমরা যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেন রয়েছে দেখো, অঙ্গজ জননের গুরুত্ব হলো। অঙ্গজ জননের গুরুত্ব কি? রয়েছে 4টে অপশান: বেশি সংখ্যক অপত্য উৎপন্ন করে যারা পিতামাতার সঙ্গে বংশগত সামঞ্জস্য বজায় রাখে। এটি প্রাচীনতম পদ্ধতি। এটি ভেদ বা প্রকরণ সৃষ্টিতে সাহায্য করে। উপরের কোনোটাই নয়। তোমরা তাহলে বলে ফেলো এখানে কোনটা আনসার হবে। দেখো এই প্রশ্নে আনসার হয়ে যাবে অপশান এ, অর্থাৎ অঙ্গজ জননের গুরুত্ব হলো বেশি সংখ্যায় অপত্য উৎপন্ন করে যারা পিতামাতার সঙ্গে বংশগত সামঞ্জস্য বজায় রাখে। দেখো অঙ্গজ জনন কি? অঙ্গজ জনন মেনলি উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়। অঙ্গজ জনন হলো উদ্ভিদের কোনো একটা অঙ্গ বা অঙ্গাংশ থেকে যদি আমরা অপত্য উদ্ভিদ বা চারা গাছ সৃষ্টি করি সেটাকেই বলা হয় অঙ্গজ জনন। যেমন দেখো, ধরো পাথরকুচি পাতা তো উদ্ভিদের একটা অঙ্গ, সেই পাতা থেকে কিন্তু উদ্ভিদের নতুন পাথরকুচি গাছ জন্মাতে পারে, সেটা আমরা সবাই জানি। পাথরকুচি গাছের পাতা কিন্তু তাদের বংশবিস্তারে সাহায্য করে। তাহলে এটা কি হলো? একটা অঙ্গজ জননের উদাহরণ হলো। এছাড়াও কোনো ক্ষেত্রে স্ফীতকন্দ, মূল,
তারপরে হচ্ছে গিয়ে কলম কেটেও আমরা নতুন চারা গাছ সৃষ্টি করি, এগুলো সবই কিন্তু অঙ্গজ জননের মধ্যে পড়ে। বোঝা গেল? চলো আমরা যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেন রয়েছে দেখো, অর্নিথিন চক্র কোথায় সম্পন্ন হয়? রয়েছে 4টে অপশান, যকৃতে, বৃক্কে, পাকস্থলীতে, ক্ষুদ্রান্তে। তোমরা বলে ফেলো তাহলে কোনটা আনসার হবে। দেখো এই প্রশ্নে আনসার হয়ে যাবে অপশান এ অর্থাৎ যকৃতে। অর্নিথিন চক্র যকৃতে সম্পন্ন হয়। অর্নিথিন চক্র কাকে বলে? অ্যামোনিয়া থেকে ইউরিয়া উৎপন্ন হওয়া যে চক্র সেটাকে বলা হয় অর্নিথিন চক্র, আর এটা আমাদের যকৃতে সম্পন্ন হয়। তাহলে অ্যামোনিয়া থেকে ইউরিয়া উৎপন্ন হওয়া চক্রকে অর্নিথিন চক্র বলে, এটি যকৃতে সম্পন্ন হয়। বোঝা গেল? চলো আমরা যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেন রয়েছে দেখো, প্রোটিনের গঠনগত এককে কি বলা হয়? রয়েছে 4টে অপশান, নিউক্লিক অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, কোনোটাই নয়। তোমরা বলো কোনটা আনসার হয়ে যাবে। দেখো এই প্রশ্নের আনসার হয়ে যাবে অপশান বি অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড। প্রোটিনের গঠনগত একক কিন্তু অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড দেখতে কেমন হয় দেখো, আমি এখানে লিখে দিচ্ছি অ্যামাইনো অ্যাসিডের গঠন কেমন হয়। অ্যামাইনো অ্যাসিডের এক পাশে একটা কার্বক্সিল গ্রুপ থাকে, এক পাশে একটা NH2 গ্রুপ থাকে, আর একদিকে একটা হাইড্রোজেন থাকে, আর নিচে একটা R গ্রুপ থাকে। বোঝা গেল? এরকম দেখতে হয় অ্যামাইনো অ্যাসিড। আর অ্যামাইনো অ্যাসিড কিন্তু প্রোটিনের ক্ষুদ্রতম একক। প্রোটিন যে গঠন হয় তার ক্ষুদ্রতম একক অ্যামাইনো অ্যাসিড। অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে পেপটাইডস গঠন করে, আবার পেপটাইডসগুলো পলিপেপটাইড গঠন করে, আবার পলিপেপটাইডস পেপটোন গঠন করে, আবার পেপটোনগুলো প্রোটিওজ গঠন করে, আর প্রোটিওজগুলো যুক্ত হয়ে প্রোটিন গঠন করে। তাহলে প্রোটিন গঠন কিভাবে হয় বোঝা গেল? দেখো বাকি যে অপশান রয়েছে, নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড কিসে পাওয়া যায়? ডিএনএ ও আরএনএতে নিউক্লিক অ্যাসিড পাওয়া যায়, তাই তো? ডিএনএ ও আরএনএতে নিউক্লিক অ্যাসিড থাকে। আর রয়েছে দেখো ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড তো হবে না। চলো তাহলে আমরা যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেন রয়েছে দেখো, মানুষের অন্ত্রে কোন অণুজীব বাস করে? রয়েছে 4টে অপশান, সালমোনেলা এসপি, এস্চেরিচিয়া কোলি, সিউডোমোনাস এসপি, ক্লস্ট্রিডিয়াম এসপি। তোমরা বলো কোনটা আনসার হবে। দেখো এই প্রশ্নে আনসার হয়ে যাবে অপশান বি অর্থাৎ এস্চেরিচিয়া কোলি। মানুষের অন্ত্রে কিন্তু এস্চেরিচিয়া কোলি এই ব্যাকটেরিয়াটা বসবাস করে। এরা কি করে? আমাদের দেহে ভিটামিন B12 সংশ্লেষ করে, ঠিক আছে? আর এরা আমাদের অন্ত্রে বসবাস করে, অর্থাৎ আশ্রয় লাভ করে এবং আমাদের শরীর থেকে পুষ্টি লাভ করে। আর আমাদের দেহে এরা কি কাজ করে? ভিটামিন B12 সংশ্লেষ করে। বাকি যে অপশানগুলো রয়েছে দেখো, সালমোনেলা এসপি কিন্তু এটি একটি ক্ষতিকারক ব্যাকটেরিয়া বা জীবাণু যেটা আমাদের দেহে রোগের সৃষ্টি করে। আর রয়েছে দেখো সিউডোমোনাস এসপি। সিউডোমোনাস এসপি একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। আর রয়েছে ক্লস্ট্রিডিয়াম এসপি। ক্লস্ট্রিডিয়াম এসপি কী করে? মাটিতে নাইট্রোজেন সংবন্ধন করে। বোঝা গেল? চলো আমরা যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেন রয়েছে দেখো, নিম্নলিখিত কোনটি বাফার দ্রবণ? বাফার দ্রবণ কোনটি? রয়েছে 4টে অপশান, জল, মানুষের রক্ত, শরবত, কোনোটাই নয়। তোমরা বলো কোনটা আনসার হবে। দেখো এই প্রশ্নে আনসার হয়ে যাবে অপশান এ অপশান বি অর্থাৎ মানুষের রক্ত। মানুষের রক্ত কিন্তু বাফার দ্রবণ। এবার বলি বাফার দ্রবণটা কি? বাফার দ্রবণ হলো একটি দ্রবণ যেই দ্রবণে আমরা অ্যাসিড যোগ করি বা ক্ষারীয় যোগ করি। অ্যাসিড বা ক্ষার যাই যোগ করি, এই দ্রবণের কিন্তু পিএইচের মান কখনোই চেঞ্জ হবে না। পিএইচের মান সবসময় একই থাকবে। যদি দ্রবণের মধ্যে অ্যাসিডও যোগ করি বা ক্ষার যোগ করি, যাই যোগ করি, এই দ্রবণের কিন্তু পিএইচের মান সবসময় একই থাকবে। আর এরকম একটা দ্রবণ হলো মানুষের রক্ত। জলে যদি আমরা অ্যাসিড বা ক্ষার যোগ করি, তার কি পিএইচের পরিবর্তন হয় না? হয়। শরবতের ক্ষেত্রেও কিন্তু হয়। কিন্তু মানুষের রক্তের কিন্তু পিএইচ সবসময় একই থাকে। মানুষের রক্তের পিএইচ কত? 7.4। বোঝা গেল?
তাহলে মানুষের রক্তের পিএইচ 7.4, আর এতে আমরা অ্যাসিড যোগ করি, ক্ষার যোগ করি, যাই যোগ করি এটার পিএইচ সবসময় একই থাকে, সেই জন্য এটাকে বলা হয় বাফার দ্রবণ। চলো আমরা যাই পরের কোশ্চেনে। দেখো পরের কোশ্চেন রয়েছে, নিম্নলিখিত কোনটি উদ্ভিদের উপক্ষার জাতীয় রেচন পদার্থ? রয়েছে 4টে অপশান। দেখো, ডাটুরিন, রজন, গঁদ, ট্যানিন। তোমরা বলো তাহলে কোনটা আনসার হয়ে যাবে। দেখো তাহলে এই প্রশ্নে আনসার হয়ে যাবে অপশান এ, অর্থাৎ ডাটুরিন। ডাটুরিন একটি উপক্ষার জাতীয় রেচন পদার্থ। উপক্ষার কাকে বলা হয়? উদ্ভিদের যে নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ তাদেরকে কিন্তু বলা হয় উপক্ষার। নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থকে বলা হয় উপক্ষার। বাকি যে অপশানগুলো রয়েছে দেখো, রজন, গঁদ, ট্যানিন, এগুলো সব কিন্তু নাইট্রোজেন বিহীন, নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ এইগুলো। এখানে দেখো বলে দিই, ডাটুরিন তাহলে কোথায় পাওয়া যায়? ডাটুরিন পাওয়া যায় ধুতুরা গাছ থেকে। ধুতরা গাছের পাতায় কিন্তু ডাটুরিন পাওয়া যায়। আর এটি কি কাজে লাগে? হাঁপানি রোগের উপশম করতে কিন্তু ডাটুরিন কাজে লাগে। তাহলে আমি এখানে কি বললাম? উপক্ষার বললাম নাইট্রোজেন জাতীয় রেচন পদার্থ, আর উপক্ষারের উদাহরণ বললাম ডাটুরিন। ডাটুরিন পাওয়া যায় ধুতরা গাছের পাতায়, আর এটি হাঁপানি রোগকে উপশম করতে ব্যবহৃত হয়। আর বাকি অপশানগুলো নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ। বোঝা গেল? চলো আমরা যাই পরের কোশ্চেন। পরের কোশ্চেন রয়েছে দেখো, মিথাইল কোবালামিন এক প্রকারের কি? রয়েছে 4টে অপশান। প্রোভিটামিন, সিউডোভিটামিন, অ্যান্টিভিটামিন, কোনোটাই নয়। তোমরা বলো কোনটা আনসার হবে। দেখো এই প্রশ্নের আনসার হয়ে যাবে অপশান বি, অর্থাৎ সিউডোভিটামিন। দেখো সিউডো কথাটার অর্থ অর্থই হলো কিন্তু ছদ্ম, যেটাকে আমরা ছদ্মবেশ বলি। ঠিক আছে, এখানটায় কি হয়, এই যে সিউডোভিটামিন কি করে, এরা দেখতে কিন্তু ভিটামিনের মতনই হয়, কিন্তু ভিটামিনের গুণসম্পন্ন হয় না। দেখতে ভিটামিনের মতন হলেও এরা কিন্তু ভিটামিনের গুণসম্পন্ন হয় না বলে এদেরকে বলা হয় সিউডোভিটামিন। সিউডোভিটামিন কোন ভিটামিনের সিউডোভিটামিন বলো তো? সিউডোভিটামিন ভিটামিন বি12-এর সিউডোভিটামিন। ভিটামিন বি12-এর রাসায়নিক নাম সায়ানোকোবালামিন। সায়ানোকোবালামিন হলো বি12-এর রাসায়নিক নাম, আর এই বি12-এর কিন্তু যে সিউডোভিটামিন সেটার নাম হলো মিথাইল কোবালামিন। বোঝা গেল? দেখো এখানে বাকি অপশানগুলো রয়েছে। প্রোভিটামিন। প্রোভিটামিন কি করে না, প্রোভিটামিন থেকেই কিন্তু ভিটামিন তৈরি হয়। সেটা যে পদার্থটা থেকে ভিটামিন তৈরি হয় তাদেরকেই আমরা বলি প্রোভিটামিন। আর রয়েছে দেখো অ্যান্টিভিটামিন। অ্যান্টিভিটামিনের কাজ কি জানো? এরাও হচ্ছে গিয়ে ভিটামিনের মতন দেখতে হয়, কিন্তু এরা ভিটামিনের কাজকে বাধা দেয়, এই জন্য এদেরকে বলা হয় অ্যান্টিভিটামিন। তাহলে বোঝা গেল অপশানগুলো। এখানে তাহলে আমাদের আনসার হয়ে যাচ্ছে সিউডোভিটামিন। চলো আমরা যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেন রয়েছে দেখো, জীবের দ্বিপদ নামকরণ করেন কোন বিজ্ঞানী? রয়েছে 4টে অপশান। হোয়াইটেকার, দ্য কন্ডোল, সিমসন, ক্যারোলাস লিনিয়াস। তোমরা বলো কোনটা আনসার হবে। দেখো এই প্রশ্নে আনসার হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ ক্যারোলাস লিনিয়াস। জীবের দ্বিপদ নামকরণ করেন বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। দ্বিপদ নামকরণ কাকে বলা হয়? যে নামকরণ দুটি পদ দিয়ে গঠিত। দুটি পদ কি কি? জেনাস বা যেটাকে গণ বলা হয়, আর রয়েছে স্পিসিস বা যেটাকে প্রজাতি বলা হয়। অর্থাৎ গণ আর প্রজাতি দিয়ে যে বিজ্ঞানসম্মত নামকরণ করা হয় তাকেই বলা হয় দ্বিপদ নামকরণ। বোঝা গেল? যেমন দেখো আমি একটা দ্বিপদ নামকরণের উদাহরণ দিই। দেখো আমাদের যে ধান গাছ রয়েছে, ধান গাছের বিজ্ঞানসম্মত নাম কি বলো তো? ওরাইজা স্যাটিভা, তাই তো? ওরাইজা স্যাটিভাম। তাহলে এখানে দেখো এই যে ওরাইজা হলো গণ বা জেনাস, আর স্যাটিভাম হলো স্পিসিস।
এটা কিন্তু ধানের দ্বিপদ নামকরণ। বোঝা গেল? চলো এবার আমরা যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেন রয়েছে দেখো, পারদের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক কত? রয়েছে 4টে অপশান, 35°C, -35°, 39°, -39°। তোমরা বলো কোনটা আনসার হবে? দেখো এই প্রশ্নের আনসার হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ 39°C। বোঝা গেল? চলো আমরা যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেন রয়েছে দেখো, নিরক্ষীয় অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের মান কেমন হয়? কমে যায়, বেড়ে যায়, একই থাকে, কমতেও পারে বা বাড়তেও পারে। তোমরা বলো কোনটা আনসার হবে? দেখো এই প্রশ্নের আনসার হয়ে যাবে অপশান এ, অর্থাৎ কমে যায়। নিরক্ষীয় অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের মান কমে যায়। দেখো অভিকর্ষজ ত্বরণের একটা সূত্র রয়েছে, অভিকর্ষজ ত্বরণের মান জি সমান হয় বড় জি ইন্টু এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখানটায় বলে দিচ্ছি কোনগুলো কি। এই যে বড় জি হলো গিয়ে মহাকর্ষীয় ধ্রুবক, আর এম পৃথিবীর ভর, আর আর হলো কেন্দ্র থেকে পৃথিবীর যে ব্যাসার্ধ, সেটাকে বলা হয় আর। এখানে দেখো দূরত্ব যত বাড়ে অভিকর্ষজ ত্বরণের মান কিন্তু কমতে থাকে। দূরত্ব যদি ইনক্রিজ করে তাহলে অভিকর্ষজ ত্বরণের মান কমতে থাকে। সেই হিসাবে আমরা কি জানি, আমাদের যে পৃথিবী একটু উত্তর দক্ষিণ মেরু একটু চাপা টাইপের হয়, আর নিরক্ষীয় অঞ্চলটা একটু বেশি বড় হয়। দেখো এই জন্য পৃথিবীর কেন্দ্র থেকে নিরক্ষীয় অঞ্চলের যে দূরত্ব হয় তার থেকে কিন্তু উত্তর মেরু আর দক্ষিণ মেরুর দূরত্ব একটু কম হয়। যেহেতু নিরক্ষীয় অঞ্চলের দূরত্ব বেশি হয়, সেজন্য নিরক্ষীয় অঞ্চলে জি এর মানটা কিন্তু একটু কমে যায়। বোঝা গেল? চলো আমরা যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেন রয়েছে দেখো, সমুদ্রের গভীরতা নির্ণয় করার যন্ত্র কোনটা? রয়েছে 4টে অপশান, অল্টিমিটার, ব্যারোমিটার, কাইরোমিটার, ফ্যাদোমিটার। তোমরা বলো কোনটা আনসার হবে? দেখো এই প্রশ্নের আনসার হয়ে যাবে ফ্যাদোমিটার। সমুদ্রের গভীরতা মাপতে ব্যবহার করা হয় ফ্যাদোমিটার। আর এখানে বলে রাখি 1 ফ্যাদম সমান 6 ফিট। এটা লিখে রাখতে পারো, অনেক সময় দেয় 1 ফ্যাদম ইকুয়ালস টু কত ফিট, তখন বলবে 6 ফিট। বোঝা গেল? দেখো বাকি যে অপশানগুলো রয়েছে, অল্টিমিটার, অল্টিমিটার কী করতে ব্যবহার করা হয়? উচ্চতা নির্ণয় করতে অল্টিমিটার ব্যবহার করা হয়, উচ্চতা। আর রয়েছে ব্যারোমিটার, ব্যারোমিটার বায়ুর চাপ নির্ণয় করতে ব্যবহার করা হয়, এটা আমরা সবাই জানি। বোঝা গেল? চলো আমরা যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেন রয়েছে দেখো, পশ্চিমবঙ্গে ড্রাই পোর্টের অবস্থান কোথায়? রয়েছে 4টে অপশান, কলকাতা, হলদিয়া, কলকাতা, হলদিয়া ও দীঘা। 4 নম্বর অপশানে রয়েছে কলকাতা ও হলদিয়া। তোমরা বলো কোনটা আনসার হবে? দেখো এই প্রশ্নের আনসার হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ কলকাতা ও হলদিয়া। দেখো এখানে বলে রাখি ড্রাই পোর্ট বলতে কি বোঝায়। ড্রাই পোর্ট হলো একটা বন্দর। সেই বন্দরে কি হয়, যে কোনো পণ্য যদি আসে, অর্থাৎ যে কোনো পণ্যবস্তু হতে পারে, সেই পণ্যবস্তুকে গুদামজাতকরণ করা থেকে তাকে বিভিন্ন স্থানে প্রেরণ করা, সে তার শুল্ক গ্রহণ করা থেকে তাকে রেলপথ হোক, সড়ক পথে আমদানি রপ্তানির সমস্ত বন্দোবস্ত যেখানে করা হয় সেটাকেই বলা হয় ড্রাই পোর্ট। আর এই ড্রাই পোর্টের অবস্থান কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে দুটো রয়েছে, একটা রয়েছে কলকাতা, একটা রয়েছে হলদিয়া। বোঝা গেল? চলো আমরা যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেন রয়েছে দেখো, তেলেঙ্গানা একটি পূর্ণ রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করেছে। কবে তেলেঙ্গানা পূর্ণ রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করেছে? দেখো এখানে রয়েছে 4টে অপশান, 1 জুন 2013, 1 জুন 2014, তারপরে রয়েছে 1 জুন 2015, 1 জুন 2016। তোমরা বলো কোনটা আনসার হবে? দেখো এই প্রশ্নের আনসার হয়ে যাবে অপশান বি, 1 জুন 2014। এই তারিখে কিন্তু তেলেঙ্গানা একটি পূর্ণ রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করেছে। আর এটা কিন্তু আমাদের নবীনতম রাজ্য, নবীনতম রাজ্য। বোঝা গেল? চলো আমরা যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেন রয়েছে দেখো, নিচের কোনটি সিমেন্টের মূল উপাদান? রয়েছে 4টে অপশান, জিপসাম, চুনাপাথর, মাটি, ছাই। তোমরা বলো কোনটা আনসার হয়ে যাবে তাহলে? দেখো এই প্রশ্নের আনসার হয়ে যাবে অপশান বি, অর্থাৎ চুনাপাথর। সিমেন্টের মূল উপাদান কিন্তু চুনাপাথর। 1 টন সিমেন্ট তৈরি করতে প্রায় 1.5 টন চুনাপাথর ব্যবহার করা হয়। বোঝা গেল? চলো আমরা যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেন রয়েছে দেখো, কিরু জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় রয়েছে?
দেখো এখানে রয়েছে 4টে অপশান, তেলেঙ্গানা, কেরল, জম্মু ও কাশ্মীর, অন্ধ্রপ্রদেশ। তোমরা বলো তাহলে কোনটা আনসার হয়ে যাবে? দেখো এই প্রশ্নে তাহলে আনসার হয়ে যাচ্ছে অপশান সি, অর্থাৎ জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীরে কিরু জলবিদ্যুৎ প্রকল্পটি অবস্থিত। দেখো এখানে বলে রাখি কোন জেলায় অবস্থিত। কিস্তোয়াড় জেলা, জম্মু কাশ্মীরের একটা কিস্তোয়াড় নামে জেলা আছে, সেই কিস্তোয়াড় জেলার কিরু গ্রামে এই জলবিদ্যুৎ প্রকল্পটি অবস্থিত। এটা কোন নদীর ওপর অবস্থিত? চন্দ্রভাগা বা চেনাব নদী যেটাকে বলা হয়। চন্দ্রভাগা এই নদীর নামটা মনে রাখবে। অনেক সময় এই কোথায় অবস্থিত এটা না দিয়ে কিন্তু কোন নদীর ওপর অবস্থিত সেটা কিন্তু দিতে পারে, তাহলে তখন কি বলবে? কিরু জলবিদ্যুৎ প্রকল্পটি চন্দ্রভাগা নদীর ওপর অবস্থিত। বোঝা গেল? চলো আমরা যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেন রয়েছে দেখো, ফটোসিনথেসিস কথাটি কে প্রথম প্রবর্তন করেন? রয়েছে 4টে অপশান, চার্লস বার্নেস, ব্ল্যাকম্যান, রবিন হিল, উপরের কেউ নয়। তোমরা বলো তাহলে কোনটা আনসার হয়ে যাবে? দেখো এই প্রশ্নে আনসার হয়ে যাবে অপশান এ, অর্থাৎ চার্লস বার্নেস। ফটোসিনথেসিস এই কথাটা কিন্তু দুটো গ্রিক শব্দ থেকে এসেছে, একটা হলো ফটোস আর একটা হলো সিনথেসিস। এটা লিখে নাও কোন দুটো গ্রিক শব্দ থেকে ফটোসিনথেসিস কথাটা এসেছে। একটা ফটোস, ফটোস কথাটার অর্থই হলো আলো, আর একটা হলো এই সিনথেসিস কথার অর্থ হলো সংশ্লেষের সমন্বয় গঠিত। সংশ্লেষ করা, সিনথেসিস মানে সংশ্লেষ করা, এটা আমরা সবাই জানি। অর্থাৎ আলোর সাহায্য নিয়ে, আলোর উপস্থিতিতে যে খাদ্য সংশ্লেষ করা হয় সেই প্রক্রিয়াকেই আমরা বলি ফটোসিনথেসিস। আর এই ফটোসিনথেসিস কথাটা প্রথম কিন্তু প্রবর্তন করেছিল বিজ্ঞানী চার্লস বার্নেস। বোঝা গেল? আর দেখো রয়েছে এখানে রবিন হিল। রবিন হিল কিন্তু ফটোসিনথেসিসে হিল বিক্রিয়া আবিষ্কার করার জন্য বিখ্যাত। রবিন হিল হিল বিক্রিয়া আবিষ্কার করেছিল। হিল বিক্রিয়া এটাও কিন্তু ফটোসিনথেসিসেরই বিক্রিয়া। বোঝা গেল? চলো আমরা যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেন রয়েছে দেখো, সর্বপ্রথম সজীব কোষের পর্যবেক্ষণ করেন কোন বিজ্ঞানী? রয়েছে 4টে অপশান, রবার্ট হুক, লিভেন হুক, ব্ল্যাকম্যান, ওডাম। তোমরা বলো কোনটা আনসার হয়ে যাবে? দেখো এই প্রশ্নে আনসার হয়ে যাবে অপশান বি, লিভেন হুক সর্বপ্রথম সজীব কোষের পর্যবেক্ষণ করেছিল। কত খ্রিস্টাব্দে করেছিল? 1674 খ্রিস্টাব্দে। দেখো আমরা জানি সবাই রবার্ট হুক কিন্তু কোষ আবিষ্কার করেন। কত খ্রিস্টাব্দে কোষ আবিষ্কার করেছিলেন? 1665 খ্রিস্টাব্দে। কিন্তু রবার্ট হুক যে কোষটা দেখেছিলেন সেটা কিন্তু ছিল মৃত কোষ, আর সজীব কোষ কিন্তু প্রথম পর্যবেক্ষণ করেছিল লিভেন হুক। বোঝা গেল? চলো আমরা যাই পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন রয়েছে দেখো, আমলকিতে প্রচুর পরিমাণে কোন ভিটামিন থাকে? রয়েছে 4টে অপশান, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন কে, ভিটামিন সি। তোমরা বলো কোনটা আনসার হবে? দেখো এই প্রশ্নে আনসার হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ ভিটামিন সি। আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়। ভিটামিন সি এর অভাবে কী রোগ হয়? স্কারভি। সেই জন্য কিন্তু এই আমলকি দাঁতের গোড়ার কোনো রোগ হলে, অর্থাৎ দাঁতের মাড়ি যদি ফুলে যায়, সেই রোগে কিন্তু আমলকি ব্যবহার করা হয়। বোঝা গেল? আর দেখো বাকি যে অপশানগুলো রয়েছে এখানে রয়েছে এডিকে কিন্তু ফ্যাটে দ্রাব্য ভিটামিন, এটা মনে রাখবে, ফ্যাটে দ্রাব্য। আর ভিটামিন বি সি কিন্তু এখানে সি রয়েছে, আমি বলে দিচ্ছি তবুও, ভিটামিন বি সি জলে দ্রাব্য আর এডিকে ফ্যাটে দ্রাব্য। বোঝা গেল? আর এখানে কিন্তু আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়। চলো আমরা যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেন রয়েছে দেখো, মোমো, চাউমিন এগুলিতে নিম্নলিখিত কোন ভেজাল পদার্থ মেশানো হয়? রয়েছে 4টে অপশান, মেটানিল ইয়েলো, অ্যাজিনোমোটো, ট্রান্সফ্যাট, স্যাকারিন। এখানে কিন্তু এটা হবে মেটানিল ইয়েলো, এখানে লেখাটা মুছে গেছে, মেটানিল ইয়েলো। আর রয়েছে দেখো অ্যাজিনোমোটো, ট্রান্সফ্যাট, স্যাকারিন। তোমরা বলো কোনটা আনসার হয়ে যাবে?
দেখো এই প্রশ্নের আনসার হয়ে যাবে অপশান বি, অ্যাজিনামোটো। এই অ্যাজিনামোটো নামে ভেজাল পদার্থ মেশানো থাকে বলে মোমো, চাউমিন এগুলো কিন্তু আমরা বাইরে বেশি পরিমাণে খেলে আমাদের শরীরের জন্য ক্ষতি, আমাদের শরীরে বিভিন্ন অসুখ সৃষ্টি হয়। বোঝা গেল? চলো আমরা যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেন রয়েছে দেখো, অ্যামিনোফাইং ব্যাকটেরিয়া কোনটা? রয়েছে 4টে অপশান, ব্যাসিলাস, নাইট্রোসোমোনাস, অ্যাজিটোব্যাক্টর, ক্লস্ট্রিডিয়াম। তোমরা বলো তাহলে কোনটা আনসার হবে। দেখো এই প্রশ্নে আনসার হয়ে যাবে অপশান এ, ব্যাসিলাস। ব্যাসিলাস কি করে? অ্যামোনিয়াকে নাইট্রেটে পরিণত করে। এই প্রক্রিয়াটাকেই কিন্তু বলা হয়, এই জন্য একে বলা হয় কিন্তু অ্যামিনোফাইং ব্যাকটেরিয়া। দেখো অ্যামোনিয়াকে নাইট্রেটে পরিণত করছে, অর্থাৎ অ্যামোনিয়াকে ধ্বংস করে নাইট্রেটে পরিণত করছে, সেই জন্য এটাকে বলা হয় অ্যামিনোফাইং ব্যাকটেরিয়া। বোঝা গেল? চলো আমরা যাই পরের কোশ্চেনে। পরের কোশ্চেন রয়েছে দেখো, পর্যায় সারণীর কোন পর্যায়টি অসম্পূর্ণ? রয়েছে 4টে অপশান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম। তোমরা বলো কোনটা আনসার হয়ে যাবে। দেখো এই প্রশ্নের আনসার হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ সপ্তম পর্যায়টি কিন্তু অসম্পূর্ণ পর্যায়। এখনও যদি কোনো নতুন কৃত্রিমভাবে মৌল আবিষ্কৃত করা হয় সেটা কিন্তু এই সপ্তম পর্যায়ে স্থান পায়। বোঝা গেল? চলো আমরা যাই পরের কোশ্চেন, অর্থাৎ আজকে শেষ কোশ্চেন। দেখো আজকে শেষ কোশ্চেন কি রয়েছে, সদৃশ্য কোষ বিভাজন দেখা যায় নিম্নলিখিত কোন প্রক্রিয়ায়? রয়েছে 4টে অপশান, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস, কোনোটাই নয়। তোমরা তাহলে বলো কোনটা আনসার হবে। দেখো এই প্রশ্নে আনসার হয়ে যাবে অপশান বি, অর্থাৎ মাইটোসিস। মাইটোসিস প্রক্রিয়াকে সদৃশ্য কোষ বিভাজন বলা হয়। কেন বলা হয় না, মাইটোসিস বিভাজনে কি হয়, মাতৃকোষের সমান আকৃতির এবং সমগুণ সম্পন্ন এবং সমক্রোমোজোম বিশিষ্ট দুটো অপত্য কোষ সৃষ্টি হয়, সেজন্য একে বলা হয় সদৃশ্য কোষ বিভাজন। অর্থাৎ মাতৃকোষ যেমন হয় সেই একই আকৃতির, আবার একই গুণ সম্পন্নও হয়, আবার এর মধ্যে যত ক্রোমোজোম থাকে এর মধ্যে যদি 2n ক্রোমোজোম থাকে অপত্যর মধ্যেও কিন্তু 2n ক্রোমোজোমই সৃষ্টি হবে। এই একই রকম সৃষ্টি হয় বলেই, অপত্য সৃষ্টি হয় বলেই এদেরকে কিন্তু বলা হয় সদৃশ্য কোষ বিভাজন। বোঝা গেল? তাহলে আজকে এতটাই, এ পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো সবাই। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর এই প্রশ্নের পিডিএফটি যদি তোমরা পেতে চাও তবে জয়েন করো আমাদের টেলিগ্রাম চ্যানেল অলটেট পিটিতে, লিঙ্ক আমাদের ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দাও, যাতে তোমরা এই চ্যানেলের সমস্ত ভিডিও সবার প্রথমে দেখতে পাও। চলো তাহলে আজকে এ পর্যন্তই, টাটা।